গণঅভ্যুত্থানের ৬ মাস পেরোতে না পেরোতেই ভোটের রাজনীতি নিয়ে স্পষ্ট বিরোধ দেখা যাচ্ছে অভ্যুত্থান ঘটানো ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে। জাতীয় নির্বাচন সামনে রেখে যখন নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের গুঞ্জন অভ্যুত্থানের কেন্দ্রীয় চরিত্রে থাকা ছাত্র জনতার নেতৃত্বে, তখন এ নিয়ে পক্ষে বিপক্ষে কথা বলছে রাজনীতির মাঠে বিদ্যমান পুরনো দল বা শক্তিগুলো। এমন অবস্থায় মানুষ এটা বুঝতে পারছে নির্বাচনের বছর কিংবা নির্বাচনের আগের বছর 2025 সহজ হবে না বাংলাদেশের জন্য। কিন্তু এসব কথা চালাচালি স্পষ্টই কোনো বিভক্তির ইঙ্গিত, নাকি নির্বাচনের আগে গতানুগতিক কোনো বাকযুদ্ধ? আজকের ভোটের ট্রেনে এ নিয়ে আমাদের আলোচনা। পুরো আয়োজনে আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আমরা বরাবর মতো আজকের ভোটের ট্রেন শুরু করব রাজনীতির মাঠের ভোট নিয়ে চলতি কথাবার্তা উক্তিগুলো নিয়ে। আজ আমরা দেখছি যে ভোট নিয়ে নতুন রাজনৈতিক দল, ঐক্য, সংস্কার এসব নিয়ে কথা বলেছেন সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ রাজনৈতিক দলগুলো। আমরা যেটা দেখছি যে ভোট নিয়ে কথা বলতে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে। উনি বলেছেন যে আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পরাজিত ফ্যাসিস্টকে সহায়তা করা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উনি বলেছেন যে আমরা যদি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য 15 বছর অপেক্ষা করতে পারি, তাহলে আরেকটা ভালো নির্বাচনের জন্য 2-4 মাস গুরুত্বপূর্ণ নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তিনি বলেছেন যে কারচুপি করে ক্ষমতার স্বপ্ন বিএনপির। আমরা এসব নিয়েই আমাদের সঙ্গে যুক্ত হওয়া অতিথির প্রতিক্রিয়া জানবো। আজকে এ বিষয়ের উপর প্রতিক্রিয়া সহ আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত। শান্ত, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। দ্বিতীয়বার আমরা আপনাকে পাচ্ছি, এর আগেও একদিন আপনি যুক্ত হয়েছিলেন। শুরুতেই আপনার কাছে যেটি আমরা জানবো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের একটি প্রতিক্রিয়া। এই যে তারেক রহমান বলেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, ওনার যে উক্তিটি আমরা নির্বাচন সম্পর্কিত চালিয়েছি, তার বাইরে উনি বলেছেন আজকে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন করলে জনগণ হতাশ হবে। যদিও তিনি বলেছেন যে এই নতুন রাজনৈতিক দলকে তারা বিএনপি রাজনৈতিকভাবে রাজনীতির মাঠে স্বাগত জানায়। প্রথম যে প্রশ্ন আপনার কাছে করতে চাই, এই যে আপনারা কি এই যে সরকার বা প্রশাসনের সহায়তায় নতুন একটা দল গঠন করছেন? একেবারেই সোজাসাপটা উত্তর, প্রশ্নই আসে না। আমাদের যে তারুণ্য নির্ভর যে নতুন রাজনৈতিক দলের আলাপ আমরা করছি এবং যেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং কার্যক্রম শুরু করছি, আপনারা হয়তো অল্পতেই জেনে যাবেন যে আসলে আমাদের রাজনৈতিক দল পুরো বিষয়টা সেটির সাথে এই বর্তমান রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এবং এটি কেন সম্পর্ক নেই তার একটা বড় জায়গা হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থার যে প্রশাসনের যে বডি, একেবারে উপজেলা প্রশাসন থেকে শুরু করে মিনিস্ট্রি সচিব পর্যন্ত, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে এই তরুণরা যারা গণঅভ্যুত্থান করেছে তাদের কিন্তু কোনো লোক ছিল না। সো আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে কিংবা আওয়ামী লীগের পতন হওয়ার পরে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু দখল করেছে বর্তমান বাংলাদেশে এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের লোকজন, যারা বিগত দিনগুলোতে ফ্যাসিবাদী লড়াই করেছে যে রাজনৈতিক দলগুলো তারা, এবং যারা তাদের দলের কর্মী কিংবা দলের অনুগত হয়ে যারা বঞ্চিত হয়েছিলেন সচিবালয় থেকে কিংবা বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে, তারাই কিন্তু এখন এসেছে। সো যদি কেউ রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আগামী নির্বাচনে প্রভাব রাখে কিংবা দলীয় কার্যক্রমকে অনেক বেশি শক্তিশালী করে, তাহলে সেটি একান্তই ওই দলগুলোই করবে যে পুরনো দলগুলোর যাদের অনুসারীরা বিভিন্ন প্রশাসনের জায়গায় রয়েছে। বর্তমান সরকারের কোনো উপদেষ্টা, আসলে আমাদের যাদেরকে চিনি 3 জন তরুণ উপদেষ্টা রয়েছেন, অভিযোগটা তো আপনাদের দিকেই আসছে। বিভিন্ন রাজনৈতিক পক্ষ বলি, বুদ্ধিজীবী বলি, বিভিন্ন জায়গা থেকে এটা যে কিংস পার্টি হচ্ছে কিনা, বা যে বিএনপি তো এখন সরাসরি বলছে। আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ আসার মানে কারণটা কি মনে করেন? কারণটা হচ্ছে দুইটা কারণ হতে পারে। যেহেতু তারা অভিযোগ করছে, তাদের ইন্টেনশন তারা বলতে পারে, তবে আমি দুইটা কারণ অনুমান করতে পারি। একটা হচ্ছে বিএনপি নিজে, যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে ক্ষমতায় থেকে দল গঠন করেছে, তাদের এই ধরনের একটা ধারণা থাকতে পারে যে অন্যরাও হয়তো সেই প্রক্রিয়ায় আগাবে। সেই অনুমান নির্ভর তারা একটি কারণ করতে পারে, মানে অনুমান করে তারা এই কথাটা বলতে পারে। আর একটা হচ্ছে তারা যেহেতু বিভিন্নভাবে তাদের একটা জনসমর্থন ছিল, তারা যখন নিপীড়িত ছিল, কিন্তু এই যে বললাম যে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন মাঠ পর্যায়ের বিএনপি কর্মীরা যখন এই
বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করছে, তারা হয়তো ভোট কমে যাওয়া বা এই ধরনের একটা আশঙ্কা করছে, সেই ন্যারেটিভটা উল্টে দেওয়ার জন্য আসলে অন্য যে একটি তারুণ্য নির্ভর শক্তি আসার সম্ভাবনা রয়েছে কিংবা বাংলাদেশের মানুষ এক্সপেক্ট করছে, তাদের বিরুদ্ধে হয়তো এটা এক ধরনের অপপ্রচার কিংবা করতে পারে। আমরা স্পষ্ট বলছি, আমাদের দলে যারা আসবেন তাদের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবেন না। যদি ডক্টর ইউনূস আমাদের সাথে এই দলে যুক্ত হতে চান, তাকে অবশ্যই পদত্যাগ করে কিংবা রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগ করে তিনি দলে আসতে হবে। কিন্তু সরাসরি রাষ্ট্র এবং দল, আমরা ওই ধরনের ক্ষমতার ব্যবহার করে, কারণ যেই ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আওয়ামী লীগের মতো 15 বছর এস্টাবলিশমেন্ট আমরা ভাঙতে পেরেছি, এখন একটা সুস্থ ধারার নির্বাচনের মধ্য দিয়ে নতুন তারুণ্য নির্ভর দল আগামীর বাংলাদেশে রাজনীতি তৈরি করতে পারবে। এই জন্য রাষ্ট্র ক্ষমতার কোনো প্রয়োজন নেই। না শান্ত, মানে একটা বিষয় যে এই যে জাতীয় নাগরিক কমিটিতে আমরা দেখছি যে আপনাদের নেতৃত্ব দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বলা যায় এক ধরনের যারা সাবেক বা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা আছেন, কিন্তু জাতীয় নাগরিক কমিটি যখন গঠন করা হলো তখন কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনারা বলেছিলেন যে এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এখন এখান থেকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আরেকটা রাজনৈতিক দলের সূচনা করা কতটা নৈতিক, এই প্রশ্নের উত্তর নেব, আরও নেব যে আপনাদের দলের নাম কী হবে। আজকের এই পুরো আলোচনাটাই আপনাদের দল নিয়ে করতে চাই। এই প্রশ্নগুলোর উত্তরগুলো আপনার কাছ থেকেই নেব। দর্শক দেখছেন ভোটের 10। এখন এই পর্যায়ে নিতে হচ্ছে একটি বিরতি। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত। শান্ত, আপনার কাছে বিরতির আগে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে জাতীয় নাগরিক কমিটি অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম থেকে এই যে এখন রাজনীতির একটা সূচনা, এটা নৈতিক কিনা, আপনার দলের নাম হবে। আরেকটা প্রশ্ন একসঙ্গে করি, আমাদের সময় কম, সেটা হলো যে এই যে মানে দলগুলো আপনাদের কি মানে ভয় পাচ্ছে নাকি, বা এই যে কেন সমালোচনা করছে সেই ব্যাপারটা যদি একটু বলেন। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসলে আমরা রাজনৈতিক দল হওয়াটা কতটা যৌক্তিক। আমরা বলেছি যে আসলে এটি রাজনৈতিক দল না। আমরা একবার শহীদ মিনার থেকে এখন পর্যন্ত সব জায়গায় বলেছি যে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল না, এটি একটি রাজনৈতিক উদ্যোগ। যেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই তারুণ্যকে একত্রিত করার জন্য বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে একটি রাজনৈতিক উদ্যোগ। আমরা কিন্তু অরাজনৈতিক বলিনি, এটি রাজনৈতিক উদ্যোগ, কিন্তু এটি দল না। এবং আমরা এটাই বলেছি যে গণঅভ্যুত্থানের নেতারা এখান থেকে আসলে পরবর্তী সময়ে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ যারাই মাঠে ছিলেন সবাই মিলে একটি রাজনৈতিক দল করতে পারে, এতে ধরনের কোনো ধরনের বাধা নেই এবং আমরা সেটাই করছি। এবং যারা এইখান থেকে রাজনৈতিক দল করবেন কিংবা এখান থেকে রাজনৈতিক দলে যাবেন, তারা স্বতন্ত্রভাবেই এই জাতীয় নাগরিক কমিটি ত্যাগ করেই যাবেন। এমন না যে তিনি নাগরিক কমিটিও থাকবেন আবার রাজনৈতিক দলেও থাকবেন, এটি হবে না। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে নামের বিষয়ে আসলে আমাদের এখন পর্যন্ত কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের মতো করে কার্যক্রম করছে। আমরা নাম চূড়ান্ত হওয়ার সাথে সাথেই আমরা মিডিয়াকে সবার আগেই জানাবো। আর তৃতীয়ত জায়গাটি সেটি হচ্ছে যে আসলে দল আসলে ভয় পাচ্ছে কিনা অন্যরা, বা কেন এত সমালোচনা করছে, এটির ক্ষেত্রে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে সমালোচনা রাজনীতিতে খুবই ইতিবাচক দিক হিসাবে আমরা দেখছি। কারণ সমালোচনা না করতে করতেই একটা ফ্যাসিবাদের জন্ম হয় এবং সেই চর্চাটি আমরা দেখেছি যে কোনোভাবেই সমালোচনা করা যায় না। আমরা মনে করি যে আমাদের জন্মের আগেই আমাদের সমালোচনা হচ্ছে, এটি আসলে আমাদের যে প্রাসঙ্গিকতা রয়েছে এবং মানুষের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে সেটির একটি প্রতিফলন। দ্বিতীয় জায়গা সেটি হচ্ছে এটি কিন্তু আসলে শুধুমাত্র আমাদের দল হলে আমরা লাভবান হব বা ক্ষতিগ্রস্ত হবো সেটি না, এটি একটি জেনারেশনাল ডিমান্ড। দেখেন, বাংলাদেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে, তারপরেও কাউকে আসলে বলা হয় ভারতপন্থী, কাউকে বলা হয় পাকিস্তানপন্থী, কাউকে বলা হয় ভারত বিদ্বেষী, কাউকে আবার নব্য ভারতপন্থী, এই ধরনের নানা বেড়াজালে আসলে বলে। কিন্তু গণমানুষের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশপন্থী একেবারে বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং খাদ্য এবং চিকিৎসা শিক্ষায় এই মৌলিক অধিকারগুলো সেবাভিত্তিক নিশ্চিতকরণের জন্য যেই জেনারেশনাল ডিমান্ড তৈরি হয়েছিল এই জুলাইয়ে, সেই জুলাইয়ের আকাঙ্ক্ষাটা আপনাকে সমন্বিত রাখতে হবে এবং সেই আকাঙ্ক্ষাটাকে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ লেভেলে আসলে প্রতিফলন করতে হবে। সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে আসলে আমাদের যে অর্থনৈতিক বৈষম্য এবং মানুষের যে হাহাকার তৈরি হয়েছিল, সেই স্পিরিটটাকে ধারণ করে একটি তারুণ্য শক্তি বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে এবং বাংলাদেশের রাজনীতিতে তারা কথা বলবে। আমরা যদি এই রাজনৈতিক ফেইলিয়ার এখন তৈরি হয়, তাহলে শুধুমাত্র এই জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা হেরে যাবে না, আসলে জাতি হিসাবে আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনটা আসলে হেরে যাবে। আর যদি বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাজনৈতিক ধারা দাঁড়ায়, তাতে আসলে আমরা যেমন লাভবান হব, বর্তমান প্রজন্ম লাভবান হবে, এমনকি এই বিএনপি জামাতের মধ্যে যে সমস্ত তরুণ নেতৃত্ব রয়েছে
তারা আসলে লাভবান হবে যে বাংলাদেশে যদি একটি নতুন নেতৃত্ব দাঁড়ায়। অনেকেই চেষ্টা করেছে বিগত দিনগুলোতে, আমরা বিভিন্ন কারণে আসলে ওই জনমানুষের আকাঙ্ক্ষাটাকে একত্রিত করে আসলে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারে নাই, যে কারণে এখন আসলে আমাদের জন্য খুবই একটা ডিসিশন মেকিংয়ের সময় এবং খুবই ক্রুশিয়াল মোমেন্ট যে এই পর্যায়ে যদি বাংলাদেশ হেরে যায়, এটা জেনারেশনাল বড় শান্ত, একটা আপনি loss আমাদের হবে। সঙ্গে থাকুন। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত আছেন নাগরিক কমিটির একজন নেতা। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন নাগরিক কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত। শান্ত, আপনার কথা শুনছিলাম, কিন্তু বাংলাদেশের যে রাজনীতিক যে বা ভোটের রাজনীতির যে ইতিহাস, তাতে তো মানে প্রধান দুইটা দলেই মানুষ বেশি ভোট দিয়েছে। মানে আপনারা কেন আত্মবিশ্বাসী এই যে নতুন করে একটা অভ্যুত্থান, তো এই যে নিশ্চয়ই আপনাদের যারা নেতা হবেন বা আপনারা যারা আছেন তাদের নেতৃত্বে হয়েছে, কিন্তু আপনারা কি এমন কোনো আস্থা পেয়েছেন যে আপনারা রাজনীতিতে নামলে পরে বা ভোটের রাজনীতিতে ভালো করবেন? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন করে রাখি, এই যে সরকারের মধ্যে দুজন উপদেষ্টা আছেন যারা ছাত্রদের এই যে গণঅভ্যুত্থান সেখানকার বলা যায় যে কেন্দ্রীয় চরিত্র বা একটা মানে নেতা হিসেবে ভূমিকা পালন করেছেন, তারা কি আপনাদের দলে আসবে কিনা, কবে আসবেন, তাদের পোস্ট পজিশন আসলে কেমন হবে তারা যদি আসে? আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে অনেকেই মনে করে যে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেগুলোতে তো বিএনপি, আওয়ামী লীগ কিংবা একসময় জাতীয় পার্টি তারাই ভোট পেয়েছে, তাদেরই তো একটা বড় অংশ। দেখেন, বর্তমান বাংলাদেশের চিন্তাটা আপনি দেখেন, 2008-এর 11-11 ষড়যন্ত্র আমরা জানি, এটি যদি বাদও দেই, এরপর থেকে যেই 14 কিংবা হচ্ছে 24 এবং হচ্ছে 18-র যে নির্বাচন, এই নির্বাচনগুলোতে দেখেন যে 3টে নির্বাচন কোনো কিন্তু কেউ ভোট দিতে পারি নাই আমরা। তার মানে বাংলাদেশে আজকে যেই যুবকের বয়স 35 কিংবা 40 বছর, তারা কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই। তার মানে 18 থেকে 35 পর্যন্ত যেই ভোটাররা, সেখানে প্রায় 40% ভোটার। এই ভোটাররা কিন্তু আপনি তাদের কিন্তু পরিসংখ্যানের মধ্যে আনতে পারবেন না, এবং তাদের যে অ্যাসপাইরেশন সেটা আপনি জানেন না। বাংলাদেশে এরকম মনে হয়েছিল যে মানুষ তো শুধুমাত্র সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মীরা যায়, কিন্তু আমরা জুলাই দেখেছি যে আসলে রাজনৈতিক কর্মীরা যায় না। নতুন কিছু ছেলে পেলে, এই নাহিদ, আসিফের মতো ছেলেরা যখন রাস্তায় এসে মানুষের আকাঙ্ক্ষাটাকে নিজের মধ্যে ন্যারেট করতে পেরেছে, নিজের মুখ দিয়ে বলতে পেরেছে, তখন কিন্তু মানুষ তাদের পিছনে এসেছে এবং তারা গণঅভ্যুত্থান করেছে। আমরা মনে করি আমাদের রাজনৈতিক দল যদি মানুষের আকাঙ্ক্ষাটাকে নিজেদের রাজনৈতিক দলের বয়ান হিসেবে এই মাঠে হাজির করতে পারে, এই মানুষ আমাদের পিছনে আসবে এবং আমাদের কথায় তারা আসলে আগামীর রাষ্ট্র আসলে পরিচালনা করার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে দিবেন। এবং যদি আমরা ব্যর্থ হই, অন্য কেউ যদি এই গণমানুষের কথা বলেন, তারাও আসলে রাজনীতিতে সফল হতে পারে। তার মানে বাংলাদেশের পুরনো রাজনৈতিক বন্দোবস্তের যদি মানুষ থাকার জন্য প্রস্তুত, এটা আমরা মনে করি না। এটাই আসলে জুলাই পরিবর্তন হয়েছে। আজকে আপনার কাছ থেকে আমরা অনেক মানে প্রশ্নের উত্তর জানতে চাই। আমরা যেটা এখন জানতে চাচ্ছি যে স্পষ্ট আপনারা কেন আত্মবিশ্বাসী যে নাহিদ, আসিফ, এই যারা সরকারে আছে, যারা একই সঙ্গে গণঅভ্যুত্থানের কেন্দ্রে ছিলেন, তারা আপনাদের এই রাজনৈতিক দলে তারাকে সংস্থাপন হবেন কিনা, তাদের পোস্ট পজিশন কেমন হবে, তারা কোন পর্যায়ের নেতা হবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের যারা ছাত্র যে সমস্ত গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় চরিত্র ইয়েতে গিয়েছেন, সরকারে গিয়েছেন, তাদের তাদের প্রতি একটা আকাঙ্ক্ষা আছে। তো সেই জায়গা থেকে তারা যদি রাজনীতি করতে চান অবশ্যই করতে পারেন, কিন্তু আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা হচ্ছে তারা সরকারে থেকে আমাদের দলে আসতে পারবেন না। এখন পর্যন্ত আমাদেরকে সিদ্ধান্ত জানাননি যে আসলে তারা সরকার ত্যাগ করে আসবেন কি আসবেন না। যদি কেউ আসতে চায় আমরা অবশ্যই স্বাগত জানাবো, সেটা গণঅভ্যুত্থানের যে কোনো শক্তি আসলেই আমরা স্বাগত জানাবো। দ্বিতীয় জায়গা হচ্ছে তারা যদি আসেন তাহলে পোস্ট পজিশন কি হবে। আমরা মনে করি না যে আসলে একজন গভর্নমেন্টে ছিলেন কিংবা গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় চরিত্র ছিল বিদায় তাকে ঘিরেই আসলে আমাদের রাজনৈতিক দলটা হতে হবে। আমরা মনে করি যে আসলে এই যে এক ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো দেখবেন যে এক ব্যক্তি কেন্দ্রিক। আমরা এই এক ব্যক্তির কালচার ভেঙেই আমরা আসলে এই পুরো যে শক্তিটা নিয়ে আমরা রাজনৈতিক দলটা করার চিন্তা করছি বা যেই আমরা পরিকল্পনাটা নিয়ে আগাচ্ছি, সেখানে সবার মতামতের ভিত্তিতে, সেখানে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ যারাই আসতে চান, সবার মতামতের ভিত্তিতেই সবার যোগ্যতা অনুযায়ী একটা পজিশন বিবেচনা হবে। তারা আগে আসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে তাদের পজিশনের বিষয়ে আমাদের আলাপ হবে। জি শান্ত, ক্লিয়ার। শেষ প্রশ্ন আপনার কাছে, আপনারা মানে কত আসনে নির্বাচনে প্রার্থী দেবেন, এটা একটা যেমন প্রশ্ন। আরেকটা হলো যে বাংলাদেশের রাজনীতিতে এটাও দেখা গেছে যে মানে ঐক্য করার একটা ব্যাপার, ঐক্য করে নির্বাচনে যাবার। আর এখনও কিন্তু আমরা দেখছি যে আপনারা যেভাবে কথা বলছেন, পুরানো রাজনৈতিক দলের কোনো দল আপনাদের সরেই কথা বলছে বা আপনাদেরকে একটা সমর্থন দিয়ে যাচ্ছে। তো এইখানে কি আপনাদের কোনো ঐক্য হবার বা আসন ভিত্তিক যে নির্বাচন, সেখানে আপনাদের অবস্থানটা কেমন হতে পারে?
আমরা এখন পর্যন্ত যেহেতু রাজনৈতিক দল হয়নি, সেক্ষেত্রে রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আসবেন তাদের একটা সম্মিলিত সিদ্ধান্ত হবে। কিন্তু আমরা এখন পর্যন্ত যেটা মনে করি যে আমরা রাজনৈতিক দল করলে আমাদের যেহেতু সারা বাংলাদেশের মানুষের মধ্যেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা আছে, আমরা সারা বাংলাদেশে 300 আসনেই বা পুরো বাংলাদেশে যতগুলো আসন হবে নতুন নির্বাচনী রোডম্যাপে, সেই সবগুলো আসনেই আমরা কম্পিট করব। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা দেখেছি যে বাংলাদেশের বড় যে রাজনৈতিক দুটি দল এখন রয়েছে, জামাত এবং বিএনপি, তাদের জায়গা থেকে আমাদের প্রতি সমর্থনটা ওরকম নাই, কিন্তু তারা আমাদেরকে স্বাগত জানাচ্ছে অফিসিয়ালি, এবং তারা নতুন রাজনৈতিক কোনো একটা শক্তি উত্থানকে তারা স্বাগত জানিয়েছে, তারা অফিসিয়ালি বলছে। সেই জায়গা থেকে তারাও গণঅভ্যুত্থানে আমাদের সঙ্গী ছিল, সো তারা স্বাগত জানালে আমরা সেটাকে ইতিবাচকভাবে দেখছি, তারা সমালোচনা করলে ইতিবাচকভাবে দেখছি। ছোট ছোট যে দলগুলো রয়েছে, ছোট ছোট বলছে এই অর্থে যে আসলে তাদের পরিধি এবং তাদের যে জায়গা, সেই দলগুলোর একটি লড়াই সংগ্রামের ইতিহাস আছে। তো সেই দলগুলোর সাথেও আসলে আমাদের আলোচনা বোঝাপড়া হতে পারে। তবে আমরা আসলে ওইভাবে কারো সাথে বোঝাপড়া কিংবা নির্বাচনী ভাগাভাগির মধ্য দিয়ে একটা রাজনৈতিক পরিক্রমা আমরা দাঁড় করবো, সেটি আমরা মনে করছি না। আমরা মনে করছি যে আসলে আমাদের সারা বাংলাদেশের একটা প্রতিফলনই আমরা দেখতে চাই। তবে যদি নির্বাচনের কৌশল হিসেবে যে কোনো পরিস্থিতি, নির্বাচনের আগ মুহূর্তে আমাদের সিদ্ধান্তের একটি উপনীত হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমাদের প্রস্তুতিটা হচ্ছে পুরো বাংলাদেশের যেই আপামর জনসাধারণ আছে তাদের আকাঙ্ক্ষাটাকে আমাদের রাজনৈতিক দলের মুখে ন্যারেট করা, এটাই আসলে আমাদের এখন প্রধান লক্ষ্য। আমরা আসলে কে নেতা হবেন কে নেতা হবেন না এটির থেকেও আমরা কতজন নির্বাচন করব কি করব না, তার থেকে আমার হচ্ছে বাংলাদেশের মানুষের অ্যাসপাইরেশনটা কি। আমরা দল গঠনের ক্ষেত্রে বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত গ্রহণ করছি, আমরা বিভিন্ন মানুষের সাথে আলাপ করছি, বিভিন্ন শ্রমিকদের সাথে, শিক্ষকদের সাথে, মানে গণঅভ্যুত্থানের প্রত্যেকটা শক্তির সাথে আমরা আলাপ করছি। আলাপ করে বোঝার চেষ্টা করছি যে আসলে এই মানুষের অ্যাসপাইরেশনটা কি, মানুষ আসলে কি চায়, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাটা কি। যেরকম 3 তারিখে নাহিদ ইসলাম জনগণের এক দফার আকাঙ্ক্ষা তিনি বলতে পেরেছেন, আমরা এই রাজনৈতিক দল থেকেও এই জনগণের আকাঙ্ক্ষাটাকে বলতে চাই। ফয়সাল মাহমুদ শান্ত, আপনাকে ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক দেখছেন ভোটের ট্রেন, এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। স্বাগত আরও একবার, দেখছেন ভোটের ট্রেন। দেখতে দেখতে ভোটের ট্রেনের ৬২তম পর্ব। আর আজকে আমরা দেখব এই ভোটের ট্রেনের ৬২ নম্বর যে সংসদীয় আসন সেগুলোর তথ্য। আমরা দেখছি যে এর সীমানা, এটি মূলত সিরাজগঞ্জ ১ আসন, এর সীমানা গাজীপুর এবং সিরাজগঞ্জ সদরের কিছু অংশ। এখানে মোট ভোটার সংখ্যা ২০২৩ সালের যে শুমারি সে অনুসারে ৩,৪৫,০০০ এবং ৬৭৬ জন পুরুষ ভোটার, এখানে ১,৭১,৭২৪ জন, এবং নারী ভোটার ১,৭৩,৯৫২ জন। এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।